স্বাগত সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। কুকিচিনের আস্তানা নিশ্চিহ্ন করে দিয়েছিল র্যাব ও সেনাবাহিনী। হঠাৎ আক্রমণ ও ব্যাংক ডাকাতির ঘটনায় নতুনত্ব দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পেছন থেকে কারা কী উদ্দেশ্যে ঘটনা ঘটিয়েছে তা দেখারও আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে বিএনপি এ ঘটনায় জাতীয় রাজনীতি ও অর্থনীতির ছায়া দেখছে। দলটি নেতাদের মতে দেশ ঠিকমতো চললে ব্যাংক ডাকাতি হতো না। এ নিয়ে আজকের সম্পাদকীয় ব্যাংক ডাকাতির নেপথ্যে। আর আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক, এবং আছেন সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ। এবং আমাদের চট্টগ্রাম স্টুডিও থেকে যুক্ত আছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক ও কূটনীতিক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। অপহরণের দুদিন পর সোনালী ব্যাংকের ম্যানেজার উদ্ধার। ধানচিতে গোলাগুলি, শান্তি আলোচনার মধ্যেই কেন উল্টো পথে কুকিচিন, উত্তর খুঁজছেন স্বরাষ্ট্রমন্ত্রীও। বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে অর্ধশত অস্ত্রধারী ডাকাতের হামলা, প্রতিরোধে আনসার সদস্যদের গুলি, বেশ কিছু যন্ত্রাংশ লুট, গুলিবিদ্ধ একজন সহ আটক 11। জনপ্রতিনিধিদের জনসেবার দিকে নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, প্রতিটি ভোটেরই অনেক মূল্য, ধরে রাখতে হবে মানুষের আস্থা। শপথ পড়ালেন মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যানদের। বারের নির্বাচন নিয়ে বিএনপির দ্বন্দ্ব চরমে। 3 নেতার ষড়যন্ত্র ফাঁস করে সভাপতির দায়িত্ব নিলেন খোকন। দলীয় সিদ্ধান্ত না মানায় ব্যবস্থার হুঁশিয়ারি জাতীয়তাবাদী ফোরামে। এবং জুলাই থেকে মেট্রো রেলের টিকিটে বসছে ভ্যাট। ডিএমটিসিএলকে এনবিআরের চিঠি, গুনতে হবে 15% বাড়তি ভাড়া, যাত্রীদের ক্ষোভ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি প্রথমেই মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম, আমি আপনার সাথে যুক্ত হতে চাচ্ছি। এবং আমি প্রথমেই আপনার কাছে যেটি জানতে চাই যে যেই ঘটনাটি ঘটছে এবং যেই ঘটনাটি নিয়ে এখন আলোচনা, সেটি আসলে আমাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে কতটা গুরুতর, এর তাৎপর্য কতটা? এমদাদুল ইসলাম। ধন্যবাদ। আসলে প্রথমত আমাদের জানতে হবে যে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট এরা কারা। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট এটা আমাদের পার্বত্য চট্টগ্রামের অনেকগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর একদম প্রান্তিক যে জনগোষ্ঠী, তার মধ্যে একেবারে ক্ষুদ্রতম একটা গোষ্ঠী ওখানে। তারা সেখানে পার্বত্য চট্টগ্রামের যে জনসংখ্যা, সেটা দর্তব্যের মধ্যে আনলেও তাদের খুব বেশি সেখানে উল্লেখযোগ্য উপস্থিতি নাই। তো যেভাবে হোক কুকিচিন কোনো না কোনোভাবে সামনের দিকে চলে আসছে বিভিন্ন ধরনের আশকারা, বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার মাধ্যমে। কিন্তু কুকিচিন সবচেয়ে বেশি যখন ফোকাসে আসলো আমাদের দেশের কিছু মৌলবাদী গোষ্ঠী, ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী যখন কুকিচিনের প্রশ্রয়ে সেখানে যখন প্রশিক্ষণ নিচ্ছিল, সেই বিষয়টি যখন চলে আসছে তখন কুকিচিন আলোচনার মধ্যে আসে। তো কুকিচিনের যে জনবল বা শক্তি, সেটার মাধ্যমে বা তাদের যে অবস্থান যে অঞ্চলে, সেখান থেকে পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার উপরে এখনও পর্যন্ত হুমকি সৃষ্টি করার মতো কুকিচিনের সেই শক্তি বা জনবল নাই। সেজন্য কুকিচিনের এই বিষয়টা যে তারা পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা বা পার্বত্য চট্টগ্রামের যে সার্বভৌমত্বের কথা বলছেন বা আমাদের দেশীয় সামগ্রিক সার্বভৌমত্বের উপরে তেমন একটা হুমকি যে সৃষ্টি করবে সেটা আমি মনে করি না। তবে কুকিচিনের ইদানিং গতকাল এবং তার আগের দিন সন্ধ্যায় তাদের যে মুভমেন্ট, তাদের যে কীর্তিকলাপ, এটার থেকে কিছুটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই কারণ কুকিচিন বিগত সময়ে আমরা যতটুকু জানি 2টা বৈঠক করেছিল তারা শান্তিতে বা সমঝোতায় ফিরে আসার জন্য। সেখান থেকে হঠাৎ করে এই আগামী কয়েকদিনের মধ্যে তাদের সাথে আরেকটা চূড়ান্ত বৈঠক বসার কথা ছিল। হঠাৎ করে সেখান থেকে সরে গিয়ে এই যে ব্যাংক ডাকাতির মতো একটা অবস্থায় যাওয়া, একবার রোমাতে আবার ধানচিতে গিয়ে
এইসব অপরাধে জড়িয়ে পড়া। জি মেজর এটার একটা ইমদাদ, আমি উদ্দেশ্য আমি থাকতে পারে। একটু সেটা হচ্ছে আপনাকে উদ্দেশ্যটা ইন্টারাপ্ট করছি, সেটি হচ্ছে যে আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। আমি তখন আসলে আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে আপনি যে মদদের কথা বলছেন সেটি কি মানে অভ্যন্তরীণ মদদ নাকি বিদেশি মদদ? এর পাশাপাশি যদি মদদই হয় তাহলে আমার আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে কি ধরনের মদদ? অর্থনৈতিক মদদ কি তার সাথে আছে? যদি থাকে তাহলে তারা আসলে ব্যাংক ডাকাতির মতো ঘটনায় কেন জড়িত হচ্ছে, সেটার আসলে তাৎপর্য কি, সেটি আমি নিশ্চয়ই আপনাকে জানতে চাইব। কিন্তু এই মুহূর্তেই যেই খবরটি আমরা বিভিন্ন গণমাধ্যম এবং আমাদের রিপোর্টারদের সূত্রে জানতে পারছি সেটি হচ্ছে যে বান্দরবানের সেখানে পুলিশ এবং বিজিবির সঙ্গে কেএনএফের গোলাগুলি চলছে এবং সেখানে এই মুহূর্তে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এবং চট্টগ্রাম ব্যুরো প্রধান কমল দে। কমল দে, আপনি একটু আমাদেরকে জানাবেন যে আসলে এই মুহূর্তে কি হচ্ছে সেখানে? মূলত সন্ধ্যার পর যখনই ব্যাংক কর্মকর্তা নিজামুদ্দিনকে র্যাব সমঝোতার মাধ্যমে উদ্ধার করে নিয়ে আসে, এর পরপরই কুকিচিনের সদস্যরা থানসি থানা এবং তার আশপাশের এলাকায় হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন। এরপর কিন্তু পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা কুকিচিনকে প্রতিরোধ করে সেখানে যে থানসি যে বাজার বা থানা যে এলাকা, সেই এলাকায় অন্তত 500 রাউন্ড গুলি বিনিময় হয়েছে সে তথ্য আমরা পেয়েছি পুলিশ সহ বিভিন্ন মাধ্যম দিয়ে। তবে পুলিশের যে দৃঢ় অবস্থান ছিল থানসিতে, সে অবস্থানের কারণে শেষ পর্যন্ত কুকিচিনের সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। এখন গোলাগুলি কিছুটা কমে এসেছে এবং পুলিশ পুরো এলাকা, পুলিশ যৌথ বাহিনী র্যাব সদস্যরা পুরো এলাকায় কর্ডন করে রেখেছে। তবে একটি কথা যেটি বলা হচ্ছে যে ব্যাংক কর্মকর্তা নিজামুদ্দিন 46 ঘন্টা পর র্যাবের মাধ্যমে ফিরে এসেছে এবং ওনাকে র্যাব 15 নম্বর কার্যালয়ে এনে রাখা হয়েছে। এর পরপরই কিন্তু থানসি এলাকাটা বিক্ষুব্ধ হয়ে ওঠে। কারণ আপনি জানেন যে বান্দরবান পার্বত্য জেলার রুমা, থানসি, রোয়াংছড়ি, লামা, আলীকদম এবং নাইক্যাংছড়ি পুরো এলাকাটা কুকিচিনের অধ্যুষিত এলাকা হিসেবে চিহ্নিত এবং তারা এই অঞ্চলকে ঘিরে কিন্তু একটা কথিত স্বাধীন রাষ্ট্র কুকিল্যান্ডের কথা তারা ঘোষণা দিয়েছিল, যেখানে তারা প্রশিক্ষণ কেন্দ্র, তারা নিজস্ব একটি ম্যাপ এবং তার মানচিত্র তৈরি করে বাংলাদেশকে আসলে একটা যে সার্বভৌমত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বের তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। এরপর কিন্তু 2022 সাল থেকে র্যাব অভিযান শুরু করে কুকিচিনের বিরুদ্ধে। সেই কুকিচিন আবার আরেকটি জঙ্গি গোষ্ঠীকে নিয়ে সে পাহাড়ে টাকার বিনিময়ে প্রশিক্ষণ দিচ্ছিল। যখনই র্যাবে টানা অভিযানে 60 জনের বেশি জঙ্গি সদস্য আটক হয়েছে এবং প্রায় 20 জনের বেশি কুকিচিন সদস্য গ্রেপ্তার হয়েছে, তাদের কিন্তু মেরুদণ্ড অনেকটা ভেঙে যায়। এরপর তারা আবার তারপর শেষ তারা শান্তি কমলদে, মানে মেরুদণ্ড যে পুরোপুরি ভাঙে না সেটি তো অনেকটা দৃশ্য মানে বোঝাই যাচ্ছে। আমি যদি আপনার কাছে একটু জানতে চাই সেটি হচ্ছে যে বান্দরবনের থানচি উপজেলার থানচি বাজার হাসপাতালের পেছনে এবং পুলিশ স্টেশন সংলগ্ন এলাকায় এখনকার যে গোলাগুলি সেটি হচ্ছে বলে একটি গণমাধ্যম লিখছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ঘটনার পরে তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অনেক তৎপর এবং সেটি তো একদমই মনে হচ্ছে যে একদম শহরের ভিতরে এবং জনবসতি একদমই লোকালয়ের ভিতরে এসে তারা আবার আক্রমণ চালাচ্ছে। মানে সেই জায়গা থেকে আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা কিংবা তাদের যে এরকম বেপরোয়া সেই ভাব বা তৎপরতা, সেটাকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? আমি যদি আপনি যতটা বলছেন লোকাল, সেটি কিন্তু যদি থানসির কথা বলেন, বান্দরবন সদর থেকে কিন্তু 4 থেকে 5 ঘন্টা প্রয়োজন হয় থানসি পৌঁছাতে। সেটি একটা দুর্গম অঞ্চল, সেখানে আমাদের যৌথ বাহিনীর অবস্থান আছে, পুলিশের অবস্থান আছে, র্যাবের অবস্থান আছে, সেটা সত্য। কিন্তু তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করছে, তাদের এই মুহূর্তে টাকার প্রয়োজন। আমি এই জন্যই বলছি যে এটা একদমই উপজেলার বাজারে, আমি এই জন্যই বলছি যে একদমই থানচি উপজেলার বাজারে, মানে একটা উপজেলার বাজার তো একটু 5 ঘন্টা দূরত্ব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে কমলদা, 5 ঘন্টা দূরত্ব। জি, আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো, আপনি থাকুন। আমি আবারও যাচ্ছি মেজর ইমদাদ আপনার কাছে। যেটি বলছিলাম যে আপনি মদদের কথা বলছেন, সেটা কি বিদেশি মদদ, দেশি মদদ? এবং যদি মদদ হয় তাহলে এই মানে ব্যাংক ডাকাতির কেন, মানে সেটা কি জি একটু জি আমি একটু আপনি একটু আগে বললেন যে কুকিচিনের উপস্থিতি খুব উল্লেখযোগ্য নয় এবং তারা খুব ক্ষুদ্র একটা নৃগোষ্ঠী। কিন্তু এখন আমরা কমলদের কাছ থেকে যেটা শুনলাম, তারা এই যে দেখেন রুমা, থানচি, লামা, নাইক্ষ্যংছড়ি সহ একটা বিশাল এলাকায় তাদের আধিপত্য এবং তারা এখানে একটা স্বাধীন রাষ্ট্র করতে, তো এত ক্ষুদ্র একটা নৃগোষ্ঠীর এই এত বড় একটা এলাকা নিয়ে যে তৎপরতা, যেহেতু আপনি এটা ফলো করেন, আপনি এটা কিভাবে দেখবেন? নাম্বার 1। আরেকটা প্রশ্ন আমার, যেটা কমলদেও বললেন, আজকে আমরাও দেখলাম যে র্যাব সমঝোতার মাধ্যমে ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করেছে। যেখানে সমঝোতার প্রশ্ন আসে, কম্প্রোমাইজের প্রশ্ন আসলে তো অন্য কিছু সুযোগ সুবিধা বা কিছু দেনা পাওনার ব্যাপারও থাকে। এক্ষেত্রে এটা আপনি কি মনে করছেন, কি সমঝোতার ভিত্তিতে ম্যানেজারকে ফেরত আনা হয়েছে? তারপরে আবার এখনকার গোলাগুলি,
পুরা বিষয়টা কেমন ধোঁয়াটে মনে হচ্ছে বা একটা ধোঁয়াশা আছে মনে হচ্ছে। তো আপনি যেহেতু নিরাপত্তা নিয়ে কাজ করেন, এই জন্য আমার প্রশ্নটা আপনার কাছে। জি জি মেজর- ধন্যবাদ। জি। ধন্যবাদ। আসলে প্রথমত ওমর ভাইয়ের যে প্রশ্ন সেটাতে আমি একটু ফোকাস করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে দুটা, একটা হচ্ছে আভ্যন্তরীণ মদদের একটা বিষয় থাকতে পারে, এটা অনুমান নির্ভর আমি যেটা বলছি। আরেকটা হচ্ছে কুকিদের যে সেটা মিজোরাম হয়ে আপনার একদম মণিপুর পর্যন্ত এদের একটা এখন কিছুটা কুকিদের একটা আমি বলবো যে আহ, সংঘর্ষ এর মধ্যে জড়িয়ে পড়েছে। যেমন মণিপুরে কুকিদের সাথে মেইতিদের যে সংঘর্ষ চলছে সেটার কিছুটা প্রভাব কিন্তু মিজোরামের কুকিদের উপরে এসে পড়েছে। এবং আমাদের এখানে যখন কুকিদের বিরুদ্ধে যখন অপারেশন যখন পরিচালনা করা হয়েছিল তখন কিন্তু এই আমাদের অঞ্চলের কুকিরাও কিন্তু আশ্রয় নিয়েছিল সেখানে। আপনি যদি খেয়াল করে দেখেন সেখানে তাদের এই টেলিফোনে যোগাযোগ, তাদের সাথে কথাবার্তা বলা, সেগুলো কিন্তু সীমান্তের অভ্যন্তরে হয় না, সীমান্তের ওই পার থেকে তারা যোগাযোগ স্থাপন করেছিল, সেটা আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি। সেদিকে যেমন একটা যোগাযোগের বিষয় থাকতে পারে। এখন একই সাথে আমাদের সন্নিহিত অঞ্চল পার্শ্ববর্তী রাখাইনে আরাকান আর্মির সাথে যে ঘটনাগুলি হচ্ছে সেখানে একটা ভূ রাজনৈতিক সংঘাতের পরিবেশ আছে। সেখানে যে কোনো ভূ রাজনীতির মধ্যে যারা জড়িয়ে পড়ে তারা তাদের কিছু এক্সটেন্ডেড হ্যান্ডের জন্য তারা মরিয়া হয়ে চেষ্টা করে। সেখান থেকে যদি কুকিদের সাথে এর মধ্যে অর্থাৎ কেএনএফের সাথে কেউ যোগাযোগ করে থাকে এবং সেখানে যদি তাদের সাহায্য সহযোগিতার কথা বলে থাকে, সেটা সামরিক বা আর্থিক দুই দিক থেকে হতে পারে। সেগুলো হচ্ছে সেই জিনিসগুলো দেখার মতো। না হলে যেখানে কুকি চীনরা আগামী 16 তারিখে বৈঠকে চূড়ান্ত বৈঠক করার কথা, সেখানে হঠাৎ করে তারা ব্যাংক ডাকাতির মাধ্যমে একটা উছিলা বের করা, একটা হচ্ছে কিছু অর্থ নিয়ে নেওয়া, আরেকটা হচ্ছে বিষয়টাকে একটা বন্ডুল পরিস্থিতির মধ্যে নিয়ে জি আসা। মেজর ইমদাদ, এবং আপনাকে they have ধন্যবাদ। achieved আমি their নিশ্চয়ই objective. আপনার কাছে আমাকে আবারও প্রশ্ন ফিরবো, আমি করবেন, নিশ্চয়ই বলুন। আপনার কাছে আবারও ফিরবো। এবং তখন আমি যেটি আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে মানে এই সময়ে কেন এই ঘটনাটা ঘটলো। আমি যেটা বলি, এত ক্ষুদ্র হলে তারা হাউ দে আর সো পাওয়ারফুল। জি সেটা নিশ্চয়ই উনি আবার ওই করবেন। আমি একটু এম এ আজিজ ভাই, আমি আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে আমি একটু রাজনীতির জায়গা থেকে একটু প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে যে বিএনপি যেটি বলছে, বিশেষ করে আমি যদি একদম নাম উল্লেখ করেই বলি যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন যে নতুন রাজনীতির কারণে পাহাড়ের সন্ত্রাস ও অভয়ারণ্য সৃষ্টি হচ্ছে, এবং তিনি দুর্নীতি, লুটপাট, টাকা পাচারের সাথে দেশের অর্থনীতি এগুলোর সাথে একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের যে তৎপরতা সেটাকে মিশাচ্ছেন। মানে এইটাকে আপনি কিভাবে দেখছেন যে একটা জাতীয় একটা রাজনীতি একটা বিষয় আছে, আর একটা হচ্ছে যে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের একটা, যেটা নিয়ে পুরো আইন শৃঙ্খলা বাহিনী সবাই সেটা নিয়ে সেখানে এক ধরনের মানে কি বলবো, তারা তৎপরতা চালাচ্ছেন তাদেরকে নিয়ন্ত্রণ বলেন বা নির্মূল বা করতে। তো সেই সময়ে একটা রাজনৈতিক দলের এই ধরনের মন্তব্য আপনি কতটা জাস্টিফাইড মনে করেন? না, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমাদের দেশে তো যে কোনো ঘটনায় দুটো রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি, তারা নিজেরা উইন করতে চায়, এভাবে কথা বলে। আপনি আজকে বিএনপির থেকে কথা বলছে, কালকেই দেখবেন যে সাধারণ সম্পাদক অথবা আমাদের আগের তথ্যমন্ত্রী, এখন ফরেন মিনিস্টার, তিনি কথা বলবেন। ওনারা বললে ওনারা বলবেন, ওনারা বললে ওনারা বলবেন। তা আমি যে ঘটনাটা বলতে চাই সেটা হচ্ছে যে, যেমন নিরাপত্তা বিশেষজ্ঞ সাহেব বললেন, আসলে এই যে কুকি চীন ছোট আকারে হলেও এর উৎপত্তি কিন্তু আগে। আপনার শান্তি বাহিনীর সাথে যখন আপনার এগ্রিমেন্ট হয় তখন ওই কুকি চীনরা এটার সাথে দ্বিমত পোষণ করে। তারা সংখ্যায় তখন অল্প ছিল, কারণ এটা বম জনগোষ্ঠী বেশিরভাগ ছিল, তারা খ্রিস্টান এবং আরও ছোট ছোট জনগোষ্ঠী। তা আমি ওই অঞ্চলে কিন্তু আমাকে অনেকটা, আমি তখন ইন্ডিপেন্ডেন্টে ছিলাম, আমি ভ্রমণ করেছি, আমি দেখেছি যে তখন কোনো সনাতন ধর্মীয় লোকজন বেশি ছিল পুরো হিলট্রিক্সে। এরা কিন্তু আপনার খ্রিস্টানরা বহু 15 বছর 20 বছর ওই জঙ্গলের ভিতরে আছে, বিভিন্ন বেনিফিট দিয়ে দিয়ে সবাইকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছে। এখন 98% পুরা হিলট্রিক্সে কিন্তু খ্রিস্টান। এই কথাটা, এটার একটা কিন্তু কারণ আছে, ভৌগোলিক কারণ আছে আমার ধারণা। এই যে কুকি চীন ধরেন ভারতে আছে, আপনার মায়ানমারের আপনার কুকি চীন আছে, আর চীনা যে একটা প্রদেশ আছে সেখানেও আছে, এবং এদিকে তিব্বত আছে। এই বেল্ট জুড়ে
এখানে কিন্তু আগামী দিনে এই কথাগুলো অনলাইনে বলতে নাই। আমি যেটা পেয়েছি এবং লিখেছি এবং ছাপাও হয়েছে, সেটা হচ্ছে যে ওই অঞ্চলটা আগামী দিনে হয়তো আমরা থাকবো না, আগামী হয়তো যত বছরই লাগুক না কেন, এক সময় কিন্তু এই অঞ্চলটা বিচ্ছিন্ন করার চেষ্টা আছে, পরাশক্তির চেষ্টা আছে। সেটা কি সেই ধর্মের ভিত্তিতে, আমি যেটা বলছি যে খ্রিস্ট ধর্মের ভিত্তিতে? একটা আলাদা রাষ্ট্র, তার ভিতরে কুকি চীন একটি অংশ, এখনই তারা স্বায়ত্তশাসন বা স্বাধীন চায়, যেটা সন্টুল আরমান নেগোশিয়েট করার পরে তারা কিন্তু আইসোলেট হয়ে যায়। তখন তারা ছোট ছিল, এখন ধীরে ধীরে তারা কিন্তু আপনার শক্তি সঞ্চয় করতে থাকে। তো এটা ঠিক যে এখন কিন্তু যে স্বাভাবিক বা সারা দেশের অবস্থা, তারা কিন্তু অর্থনৈতিক সমস্যায় আছে। এ কারণে যেমন ধরেন একটা নেগোসিয়েশন চলছে, কুকি চীনের যে অবস্থা ছিল, আমি কিন্তু নিরাপত্তা বিশেষজ্ঞের সাথে একমত। তাদেরকে আমাদের মনে হয় যে এই যে কুকি চীন যখন হামলা করছে, আমাদের যৌথ বাহিনী দিয়ে তাদেরকে নির্মূল করাই উচিত ছিল। কারণ যাই বলে আমার ধারণা যে তাদের যাতায়াত কিন্তু যেমন মায়ানমারের ভিতরে আছে, ভারতেও আছে এবং বাংলাদেশের ভিতরেও আছে, এবং তারা একটা অঞ্চলের স্বাধীনতা চায়। সুতরাং আমাদের এখানে কিন্তু এই বৈঠক করে সমাধান করার যে সুযোগ, এতে করে ধরেন আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে একটা স্লথ মানসিকতা, অর্থাৎ যে নেগোসিয়েশন তো হচ্ছেই, শান্তি বাহিনীর সাথে হয়েছে, এদের সাথেও হয়ে গেছে, চূড়ান্ত বৈঠকে হয়তো চূড়ান্ত হয়ে যাবে। তারা আমাদের ঢিলেরা আসিল, এই চান্সে তারা টাকা সংগ্রহের জন্য ব্যাংক ডাকাতি করেছে। এবং তাদের যে আদর্শ, এখানে যেভাবে একটা সম্পর্ক তৈরি করা হচ্ছে যে আমাদের দেশের সন্ত্রাসীদের ট্রেনিং তাদের আদর্শের সাথে আমাদের দেশের যে সন্ত্রাসী, যাদেরকে বলি আমরা ধর্মীয় সন্ত্রাসী, তাদের আদর্শের কিন্তু কোনো মিল নাই। সেখানে সমঝোতা কেমনে হয়, আমার এখানে কিন্তু, আমি নিরাপত্তা বিশেষজ্ঞ না, আমি এটা বুঝি না। আদর্শের তো কাছাকাছি থাকতে হবে, নাহলে তাদের সাথে তাদের ট্রেনিং দিল কুকি চীনরা, অথবা কুকি চীনদেরই তারা ট্রেনিং দিল, এটা কি করে হয় আর কি, এটা আমার কাছে ঠিক মনে হয় না। সুতরাং আমি মনে করি যে তারা ওই শান্তি বাহিনীর মতোই, তাদের শান্তি বাহিনীর চুক্তির পরে তারা ওটাতে ঐক্যমত্যে আসে নাই। তারা তাদের একটা পার্বত্য অঞ্চলের আরেকটা অংশের, তারা এই যে অঞ্চলটি বলা হলো যে রুমা, থানচি, কেঞ্চরি, মিল্লা, তারা ওটা আলাদা অংশ দাবি করে আর কি। আমি নিশ্চয়ই আপনার কাছে আবার ফিরবো আজিজ ভাই। কাজল ভাই, আপনি আমি আজিজ ভাই শেষ কথাটা দিয়ে শুরু করি। আজিজ ভাই যেটা বলছে ট্রেনিংয়ের ব্যাপারটা, সারা পৃথিবীর একটা শব্দ আছে মার্সেনারি। মার্সেনারি যখন কাউকে ট্রেনিং দেয়, সেটার সঙ্গে আদর্শ কোনো ব্যাপার থাকে না, এটা পয়সার বিনিময়ে তারা এই প্রশিক্ষণটা দেয়। কাজে আমাদের জঙ্গিদের যে তারা প্রশিক্ষণ দিচ্ছিল, যে অ্যাবসলিউটলি এটা হচ্ছে সে অর্থকরী ব্যাপার, যে আমি প্রশিক্ষণ দেবো, এটা মানে টিউশনের মতো, এটার সঙ্গে আদর্শের কোনো সম্পর্ক থাকার দরকার হয় না। এবং এরা এই কারণেই এই প্রশিক্ষণটা দিয়েছে। এটা গেল সমঝোতার ব্যাপার, এটা সমঝোতার কোনো ইস্যু না। আর আপনি আইজ ভাইকে যে পলিটিক্যাল প্রশ্নটা করেছেন, আইজ ভাই এটা এড়িয়ে গেলেন। উনি বললেন যে আওয়ামী লীগও কালকে বলবে, কারণ উনি আইজ ভাই নিজেও জানেন এই যে বিএনপি নেতার এই মন্তব্যটা কতটা অপ্রাসঙ্গিক, কতটা মানে উনি যেই কথাগুলি বলেছেন এটা যে প্রলাপ। কারণ দেশে কি হচ্ছে না সব কিছুকে পলিটিসাইজ করার যে আমাদের একটা প্রবণতা আছে, এটা তারই প্রকাশ। কারণ এই সময়ে যেখানে পুরো বিষয়টা নিয়ে দেশের অনেক কিছুই জড়িত, সেখানে এরকম একটা মন্তব্য, ঢালাও মন্তব্য, যেটা ওনারা মাঠে বরাবর করে বেড়ান, সেটাই করেছে। এই ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক কিন্তু রিজভী সাহেবের মন্তব্যটা না। এটা হচ্ছে আমার 2 নম্বর প্রশ্ন। আরেকটা জিনিস কি জানেন, কুকি চীনকে আমি আপনার ওই এমদাদ সাহেবের কাছে যে প্রশ্নটা রেখেছিলাম, আমরা যতই ক্ষুদ্র বলি, তারা যে ক্ষুদ্র না এটা তো ক্লিয়ার হচ্ছে, তাই না? আমার মনে হয় আমি আজকের একটা পয়েন্টের সঙ্গে একমত, সবার সঙ্গে সমঝোতা বা সবার সঙ্গে নেগোসিয়েশন করা যায় না। এই কুকি চীনে যদি এতই ক্ষুদ্র, তাহলে আমরা তাদের নির্মূল করতে পারছি না কেন, তাই না? আমার মনে হয় সমঝোতার এই চেষ্টাটাই হয়তো বা সঠিক ছিল না। হ্যাঁ, আবার যদি এমন হয় যারা আমাদের নিরাপত্তা বা গোয়েন্দার, তাদের কাছে তথ্য আছে যে কুকি চীন খুব শক্তিশালী, তাদের ভেতরে বা বাইরে মদত আছে, সেক্ষেত্রে হতে পারে। আর মদত আছে কিনা এটা কিন্তু ক্লিয়ার না। আমি যেটা মনে করি, এটা মানে অভ্যন্তরীণ মদতের চেয়ে অভ্যন্তরীণ মদতটা আমার কাছে এত গুরুত্বপূর্ণ না। বাইরের কোনো শক্তির একটা মদত আছে, যার জন্য তারাই অস্ত্র পাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এবং মেজর সাহেব, কালকেও আমি অন্য একটা কোথাও জানি এমদাদ সাহেবের কথা শুনছিলাম যে আরাকান আর্মির সঙ্গে ওদের একটা যোগাযোগ আছে, এবং আরাকান আর্মি এখন অর্থনৈতিক একটা সংকটে ভুগছে, এটাও একটা কারণ হতে পারে।
আমি মনে করি আমাদের উচিত হবে সব দলেরই পলিটিক্যালি বাহাসবাদ দিয়ে জিনিসটার গভীরে যাওয়া। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন, তিনি উত্তর খুঁজবেন, তিনি তো উত্তর খুঁজবেন না, উত্তর খুঁজবো আমরা, তিনি তো জবাব দেবেন কেন এটা হচ্ছে, তাই না? উনি বলেন যে আমি উত্তর খুঁজছেন, আপনার এখানেই দেখলাম আপনার তো উত্তরটা উনি খুঁজবেন না, উত্তরটা খুঁজবো আমরা সাধারণ মানুষ, উনি জবাব দেবেন, সেই দায়িত্বটা ওনাকে নিতে হবে। আরেকটা আমার প্রশ্ন যে ওই যেটা আমি মেজর সাহেবকে করলাম, যে র্যাবের সঙ্গে সমঝোতার মাধ্যমে উদ্ধার, আপনি যাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে উদ্ধার করলেন, সন্ধ্যায় তারা গোলাগুলি করছে, এই সমঝোতাটাই কি? আমার কাছে পুরো জিনিসটা খুব ধোঁয়াশার মতো জি লাগে। জি মেজর এমদাদ, মানে পুরনো একটা প্রশ্ন আবারও আপনার কাছে এসেছে এবং আমি আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, আপনি যদি বলেন যে এই সময়ে কেন এই ঘটনা, মানে এই সময়ের সাথে পারিপার্শ্বিক কোনো বিষয়ের সাথে এর কোনো মানে কি বলবো, মানে কনটেক্সট, কোনো কনটেক্সট পান কিনা আপনি, মেজর এমদাদ? ধন্যবাদ। আসলে প্রথমত আমি এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে বম জনগোষ্ঠীর মধ্যে হয়তো 80% তারা খ্রিশ্চান, বাট নট ইন চিটাগং হিলট্রেক্স ওভারঅল। চিটাগং হিলট্রেক্সের এখানে আমি যেটুকু বলেছিলাম যে ক্ষুদ্র একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষুদ্রতম একটা গোষ্ঠী হচ্ছে এই বম জনগোষ্ঠী, অর্থাৎ KNF, যারা এখন কুকি চীন। তো কুকি চীন আরেকটা জিনিস এখানে পারসেপশানে আমাদের হয়তো একটু জিনিস, যে বিভিন্ন থানায় সরি আক্রমণ করে তারা যাচ্ছে, এটা কিন্তু খুব বেশি আশ্চর্য হওয়ার কোনো বিষয় নয়। কারণ একটা আপনার মোবাইল গ্রুপ, এটা যদি একটা পেট্রোলও হয়, ধরেন 20-30 জনের মানুষ একটা পেট্রোলে যদি থাকে, পেট্রোলিংয়ে, সে কিন্তু বিভিন্ন থানায় গিয়ে আজকে এখানে একটা হিমে লঞ্চ অ্যাটাক, কালকে ওখানে একটা করতে পারে, পরশু ওখানে করতে পারে, আরেকদিন আরেকটা থানায় করতে পারে। এটা দিয়ে তার সে কিন্তু তার স্ট্রেংথকে প্রমাণ করতে পারবে না। এটা হচ্ছে একটা নয়সেন্স ক্রিয়েট করতে এইটুক পর্যন্ত পারবে। এটা যদি তাদের শক্তি যদি এতই বেশি সংহত এবং এতই বেশি সেখানে যদি পার্বত্য চট্টগ্রামে প্রবল অবস্থান থাকতো, তাহলে সেখানে যেসব আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব স্থাপনা আছে বা সেখানে অবস্থান আছে, সেখানের উপরে তারা হয়তো চেষ্টা করে দেখতে পারতো। তো সেটা নিয়ে আমাদের খুব বেশি শঙ্কার মধ্যে থাকা, অস্বস্তির মধ্যে থাকা, পুরা জাতিকে একটা অনিশ্চয়তার মতো অবস্থানে নিয়ে যাওয়ার কারণ আছে বলে আমি মনে করি। মানে এই ঘটনার সাথে ভূ রাজনীতির কোনো সম্পর্ক আপনি দেখেন? ভূ রাজনীতি দেখেন আপনি এখানে? এই কথাটাই আমি আবার বলতে আসছিলাম, এখানে ভূ রাজনীতির একটা বিষয় এখানে থাকবে। সেটা হচ্ছে এই যে ক্রিশ্চিয়ানিটি, সেখানের মধ্যে যে মিজোরামের এই যে কনভার্সনের কথা একটু আগে আমাদের আলোচকরা আলোচনা করছিলেন, নাগাল্যান্ডে যেভাবে কনভার্সন হয়ে গেছে, মিজোরামে যেটা হয়ে গেছে, একই দৃষ্টি কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামেরও মধ্যেও আছে। সেখানে বিভিন্ন সময়ে আমরা যেটুকু শুনেছি সেটা হচ্ছে বা দেখেছি, পার্বত্য চট্টগ্রাম ইভেন খাগড়াছড়িতে আমি দেখেছি বিভিন্ন এনজিওর নামে তারা সেখানে খুব সূক্ষ্মভাবে ক্রিশ্চিয়ানিটি জিনিসটাকে আস্তে আস্তে সামনে এনে অঞ্চলটাকে তারা একটা বৃহৎ একটা তাদের মতো একটা ডিজাইন করার মধ্যে হয়তো তাদের আছে দৃষ্টি। এখানে এই যে মিজোরাম, নাগাল্যান্ডের এই কিছু অঞ্চল নিয়ে, বা আমরা যেটাকে বলি এখন বান্দরবনের উপরে গিয়ে, আর ওদিকে মিজোরাম থেকে এসে মায়ানমারের চীন স্টেট আসে, সেখানে একটা একবারে অগম্য একটা অঞ্চল আছে যেটাকে আমরা অনেক সময় বলি ডেভিল টেরেন। ইট ইজ দ্য নোম্যান্স ল্যান্ড অলমোস্ট। এখানে কেউ কিন্তু কখনো ডমিনেট করে না। এখন সময় আসছে ওইসব অঞ্চলগুলি থেকে দৃষ্টি দেওয়ার। সেখানে আপনি যেটা বললেন জিও স্ট্র্যাটেজিক, এখানে বহু কৌশলগত বহু রাজনীতির কোনো বিষয় আছে কিনা? অবশ্যই আছে। কারণ আমাদের সন্নিহিত অঞ্চল, আমি বারবার বলছি, সেটা হচ্ছে আপনার রাখাইন অঞ্চলে অলরেডি বহু রাজনীতি চূড়ান্ত একটা পর্যায়ে এখানে খেলা হচ্ছে। একই জিনিস কিন্তু হচ্ছে আপনার এই যে মণিপুরকে নিয়ে, বা নাগাল্যান্ডকে নিয়ে, সেখানে পক্ষ আছে দুটি। যেমন ধরেন আরাকান আর্মিকে এখন বলা হচ্ছে, স্পন্সর করা হচ্ছে, ইট ইজ দ্য এক্সটেন্ডেড হ্যান্ড, দ্য ব্রাদারহুড ফ্রম দ্য চাইনিজ সাইড, চাইনিজ ইনফ্লুয়েন্স। ওখানে আবার ইন্ডিয়ান যে ইন্টারেস্ট আছে তার উপর আঘাত হেনে যাচ্ছে আরাকান আর্মি একটার পর একটা। তো সেখানে এই যে পারস্পরিক দ্বন্দ্ব দুটা শক্তির মধ্যে ভূ রাজনীতির, সেটার স্পিল ওভার এখানে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে ক্ষুদ্র এই যে জনগোষ্ঠীগুলির হাতে অস্ত্র দিয়ে, সেখানেও তাদেরকেও এটাকে ড্র্যাগ করা, তাদের টেনে নেওয়া,
এটা যদি কেউ করে থাকে বা করার চেষ্টা করে, সেখানে আশ্চর্য হওয়ার কিছু নাই। সেই জিনিসটার উপর এখন আমাদের ফোকাস করার সময় আসছে বলে জি আমি মেজর মনে ইমদাদ, করি। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আমাদের কমলদের কাছে যেতে চাই। কমলদে, আমি যেটি জানতে চাই যে আমরা শুনছিলাম যে সেখানে গোলাগুলি হচ্ছে, এই মুহূর্তে সেখানে কি অবস্থা, এবং বলা হচ্ছে বিদেশি মদদের কথা। আপনি একদমই সরেজমিনে আছেন, সেখানকার সাধারণ মানুষ আসলে এই ধরনের মদদ বা পৃষ্ঠপোষকতা সম্পর্কে কি বলেন, মানে ফিল্ড থেকে আপনি কি ধরনের ভাইব পাচ্ছেন কমলদে? আসলে আমি প্রথমে থানসির পরিস্থিতিটা বলি। থানসিতে গোলাগুলি থেমেছে, এখন থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী কর্ডন করে রেখেছে পুরো এলাকা, এবং এখন পিছু হতে বাধ্য হয়েছে কুকি চীন, সেটা সত্য কথা, সেটা আমি শেষ করলাম। এবার একটু আমি আসি বিদেশির যে চক্রান্তর কথা বলা হচ্ছে, কেন বিদেশি চক্রান্তর কথা উঠে আসছে। আপনি জানেন এই যে কুকি চীনের যে অবস্থান, সেটা কিন্তু দুটি দেশের সীমান্ত রয়েছে, বাংলাদেশ, মিয়ানমার এবং ইন্ডিয়া। এবং আরেকটি বিষয় হলো কুকি চীনের বেশ কিছু আত্মীয় কিন্তু যে ভারতের যে প্রাদেশিক সরকারের প্রভাবশালী মন্ত্রী রয়েছে, সেটা কিন্তু সত্য। এখানে যখন তারা র্যাবের তারা খায় বা যৌথ বাহিনীর তারার মুখে পড়ে, তখন তার অবস্থানে হয় মিয়ানমার নয়তো বা ভারত। এবং তাদের যে আত্মীয় স্বজন রয়েছে ভারতে এবং মিয়ানমার, বিশেষ করে ভারতে বেশি আছে, এবং তারা সেখানে তাদের নির্দ্বিধায় আশ্রয় দিচ্ছে। তাহলে আমি এখানে দুটি দেশের আশ্রয় পেলাম, একটি হলো ভারত, আরেকটি হলো আমরা পেলাম মিয়ানমার। এই দুটি দেশের ইন্ধন থাকতে পারে, সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, এটা সত্য কথা। কারণ তাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, প্রভাবশালী মন্ত্রী ভারতের প্রাদেশিক সরকারে, এমনটি আমরা তথ্য পেয়েছি। এবার আসেন বম জনগোষ্ঠী, কিন্তু যারা কুকি চীন, তারা একটি জনগোষ্ঠী, মানে তারা হচ্ছে চীনের বম কোনো সম্প্রদায়। ভূমিকা আছে কিনা? বম চীনের সম্প্রদায়, তারা খ্রিস্টান ধর্মাবলম্বী। যে আমি পরে আসছি একটু বলে, খ্রিস্টান ধর্মাবলম্বী, এবং সেখানে বেশ কিছু এনজিও কাজ করে, সেই এনজিওগুলো এই উস্কানি দিচ্ছে, এমন তথ্য রয়েছে। আমি যে শান্তি প্রক্রিয়া যারা যুক্ত ছিলেন, সেরকম বেশ কিছু সামরিক কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন কুকি চীন যেসব সত্য দিচ্ছে, সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত হানার মতো তারা সত্য দিচ্ছিল। আচ্ছা, আরেকটা যে হচ্ছে সত্য আমাদের কোনোভাবে সিনিয়র মানা যায় না, সাংবাদিক তারা জাকারিয়া কাজল উদ্যোক্তা বারবার একটা প্রশ্ন করছিলেন, সেটি হচ্ছে যে র্যাবের পক্ষ থেকেই জানানো হয়েছে যে আপনার এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে, উনিও তো বললেন হ্যাঁ, সমঝোতার মাধ্যমে। সমঝোতার মাধ্যমে র্যাব নিজেই ব্যাংক- বলছে। ব্যাংক ম্যানেজারকে নিয়ে আসা হচ্ছে। মানে কি ধরনের সমঝোতা হয়েছে, এটা কি জানতে পেরেছেন আপনি? আমি যেটা বলি, যেটা বেতেলপাড়ার কথা বারবার আমরা বলছিলাম, যে রুমা যে ব্যাংকটি, তার পিছনে বেতেলপাড়া দিয়ে কিন্তু কুকি চীনের ঘাঁটি, কুকি চীন সদস্যরা বেতেলপাড়া দিয়ে প্রবেশ করেছিল সেই ব্যাংকের মধ্যে, সে বেতেলপাড়া তারা চলে যায়। আজকে দুপুরে কিন্তু সেনা সদস্যরা শক্তিশালী ড্রোন দিয়ে সে পুরো বেতেলপাড়াটাকে চার্জ করেছে, এবং সেখানে কিছু লোক আনাগোনা, সন্দেহজনক আনাগোনা দেখেছে। এরপরে অভিযান চালানো হয়েছে, সে অভিযানের প্রেক্ষিতে কুকি চীন তাদের ছেড়ে দিতে পারে। আরেকটি কথা বলা হয়েছে, দুপুরের দিকে 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। সে 20 লাখ টাকায় মুক্তিপণ দিয়ে আনা হয়েছে কিনা, তবে র্যাব কর্মকর্তারা এখনো স্বীকার করেননি। আমরা সোনালী ব্যাংকের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, যারা আসছে এখানে, তারাও কিন্তু এখন পর্যন্ত স্বীকার করেনি মুক্তিপণের কোনো টাকা কুকি চীনকে দেওয়া কি, হয়েছে। কমলদে, আপনাকে এখানে একটা প্রশ্ন। সমঝোতা এবং আমরা কমলদে, যে অভিযানটি- আপনি বললেন যে সমঝোতার মাধ্যমে, র্যাবও বলেছে সমঝোতার মাধ্যমে, তো আপনারা কি র্যাবকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেনি যে সমঝোতাটা কি হয়েছে? তবে এখন পর্যন্ত আমরা যদি র্যাব কার্যালয়ে আছি, র্যাবের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা আমাদের সাথে কথা বলছেন না, তারা ভিতরে আছেন। তারা ব্যাংক কর্মকর্তা নিজামুদ্দিনের সাথে কথা বলছেন, না, আপনাকে সোনালী ব্যাংকের আপনাকে এই কর্মকর্তার সাথে কথা প্রশ্নটা বলছেন, জিজ্ঞেস করেছি এবং তারা সমঝোতাটা আজকে কি, কোনো এটা brief করবে না র্যাবই বলছেন। জবাব দিতে পারবে। এটা হয়তো বলবে না এখন। জি, কমলদে, র্যাবের গোপন ঊর্ধ্বতন সমঝোতা। কর্মকর্তা যে র্যাব 15 যে অধিনায়ক, তিনি অবস্থান করছেন ভিতরে, তিনি বাইরে আসেননি। এখনো সাংবাদিকের সাথে আসলে ওনাদের মুখোমুখি কথা হয় নাই। তো আর একদম শেষের দিকে আছে, আমি দুজনের কাছে অভিন্ন প্রশ্নটাই রাখতে চাই। সেটি হচ্ছে যে এখন সেখানকার যে পরিস্থিতি, আমরা জানি যে পার্বত্য অঞ্চলে একসময় বাংলাদেশ সেনাবাহিনীর বেশ ভালো তৎপরতা ছিল। এখন হচ্ছে সেখানে মূলত উপস্থিতি হচ্ছে পুলিশ এবং বিজিবির। এরকমের পরিস্থিতিতে সেখানকার নিরাপত্তার অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করা প্রয়োজন বা হবে, এরকম কোনো কিছু আপনি মনে করেন কিনা? না, অবশ্যই যে আলোচনাটা হচ্ছে, আমার কাছে যেটা আমি আসলে বলেও বলতে পারছি না এরকম, এটা কিন্তু ভূ রাজনীতি এখানে আছে। যে প্রশ্ন আসে, এই কুকি চীন এখানে ধাওয়া খেলেই চলে যায় ভারতে, আবার এদিকে আসলে আরাকান আর্মি চীন পেট্রোনাইজ করতেছে, তাদের মাধ্যমে তো চীন তাদেরকে হেল্প করতে পারে। আর দ্বিতীয়ত আরেক দফা বললাম যে সব খ্রিস্টান বানায় ফেলতেছে, আগামী দিনে একটা খ্রিস্টান রাষ্ট্র করার চেষ্টা আছে, হয়তো 50 বছর, হয়তো 100 বছর, হয়তো 20 বছর পর। এবং এইটা কিন্তু এই যে বাংলাদেশের যে নির্বাচন কেন্দ্রিক যে এটা কি মানে ভূ একটা রাজনীতি- ধারণার ভিত্তিতে বলছেন নাকি কোনো মানে না, আমি দেখেন আমার ডকুমেন্ট, আমি ইন্ডো প্যাসিফিক রিজন নিয়ে যে আমেরিকা এবং চীন এবং ভারতের দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিয়ে আমি লিখেছি, যুগান্তরে ছাপা হয়েছে হ্যাঁ অনলাইনে। তো এই জন্য আমি বলছি যে আমি তথ্য থেকেই বলছি যে এই ভূ রাজনৈতিক এই ইকুয়েশনে
এই অঞ্চলের যে পলিটিক্সটা ঘূর্ণিপাকে খাচ্ছে, এটা এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে। অর্থাৎ এখানে কাজল ভাই, কি ডিস্টারবেন্স ছিল তৈরি আপনার করে আবার রাখা। যদি বলেন প্রশ্নটা। মানে নিরাপত্তা আয়োজন, সেখানে হচ্ছে সেনাবাহিনীর হ্যাঁ, সেখানে তৎপরতা, আমি সেটা কি মনে আরো করি বিস্তৃত আগের হবে মতো বলে যৌথ আপনার মনে হয় বাহিনী বা প্রয়োজন থাকা মনে উচিত। করেন? আপনার থাকা মনে উচিত। একটা জিনিস দেখেন, আইজ ভাই যেটা বলবেন, ভারত, মায়ানমার এবং চীন এই তিনটার কথা বলেছে। এই তিনটেই কিন্তু খ্রিস্টান অধ্যুষিত জায়গা, তিনটেই কিন্তু বেসিক্যালি বুদ্ধিস্ট কাজে খ্রিস্টান বানানোটা যে খুব বেশি দ্রুত হচ্ছে বা খ্রিস্টান, এটা হয়তো আজিজ ভাই যেটা বলছে 50 বছর 100 বছর, সেটা আমি এখনকার যে সিচুয়েশনটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে স্পষ্ট বিদেশি মদত আছে। কারণ কুকি চীনরা যেটা করছে, কুকি চীনের একার পক্ষে এটা মানে ইট ইজ নেক্সট টু অ্যাবসার্ড। আর কুকি চীন এই যে এখন আপনি একটা শব্দ খেয়াল করেছেন কিনা, একটা বাক্য, যে তারা এমন সব শর্ত দিচ্ছে নেগোসিয়েশনের জন্য, তারা এমন সব শর্ত দিচ্ছে যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে। এই বাক্যটা কিন্তু আমার খুব কানে লেগেছে। তার মানে কি, তারা এরকম একটা ক্ষুদ্র গোষ্ঠীতে এত শক্ত অবস্থান নেওয়ার কথা না। এবং মেজর সাহেবের কথা মতো 16 তারিখে নেক্সট মিটিংটা হওয়ার কথা, এই মিটিংয়ে তারা এই শর্তগুলি দিত, তার আগে তারা তাদের শক্তির জানানটা দিল এগুলি করে। কাজে আমি মনে করি না এদের সঙ্গে আর কোনো কম্প্রোমাইজের কোনো অবকাশ আছে। কারণ আপনি যদি কম্প্রোমাইজে যান, তাদের সেই শর্ত যেটা আপনার সার্বভৌমত্বে আঘাত করতে পারে। কাজে আমি মনে করি সকল শক্তি নিয়ে আগে যেমন অবস্থান ছিল পাহাড়ে, আমাদের সেই অবস্থানের কথা পুনর্বিবেচনা করা উচিত। এবং সেই পুনর্বিবেচনা আবার দীর্ঘস্থায়ী না করে এই মুহূর্তে আগের মতো নিরাপত্তা বলয়ে পাহাড়কে ঢেকে যে মেজর ইমদাদ, আমি আপনার ফাইনাল থট জানতে চাই, একদমই মিনিট খানেক সময় আছে। একদম ওমর ভাই, আপনার প্রশ্ন আমি বুঝতে মানে পারি একদমই হচ্ছে মানে একদমই মিনিট খানেক সময় আছে। সেটা হচ্ছে যে মানে পার্বত্য চট্টগ্রামের যে নিরাপত্তা আয়োজন, সেইটার কি আগের মতো হবে নাকি এই ঘটনার মাধ্যমে সেখানে নিরাপত্তা আয়োজনের পরিবর্তন করার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনার যে প্রশ্ন, পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিতে আগের অবস্থান থেকে বা বর্তমান অবস্থান থেকে কোনো পরিবর্তন প্রয়োজন আছে কিনা, এই প্রশ্নই আপনি করেছেন। আমি যতটুকু শুনেছি, আসলে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা, আমি বলবো যে আমাদের দেশের সার্বভৌম বা আমাদের দেশের যে বর্তমান প্রেক্ষাপটে এটা যথেষ্ট, আমি বলবো যে সেখানে যে পরিমাণ আমাদের অবস্থান এখন আছে, খাগড়াছড়ি বলেন বা রাঙ্গামাটি বলেন বা বান্দরবন বলেন, এটা আমাদের নিরাপত্তার উপরে হুমকি সৃষ্টি করতে পারে সেরকম কোনো প্রেক্ষাপট কিন্তু পার্বত্য চট্টগ্রামে এখনও পর্যন্ত আমার জানা মতে সৃষ্টি হয় নাই, বা সৃষ্টি করার মতো শক্তি পার্বত্য চট্টগ্রামে সেখানে কোনো ধরনের আলামত বা উত্থান নেই। এই যে কুকিচিন, সেটা যেটুকু হয়েছে সেটা হচ্ছে ব্যাংক ডাকাতি। জি মেজর ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় শেষ। তার মানে হচ্ছে যে যা আছে আপনি তাতেই মানে কি বলবো, সন্তুষ্ট বলে মনে হচ্ছে। যাই হোক, আমি মেজর ইমদাদ আপনাকে ধন্যবাদ কমল দে, এবং ধন্যবাদ জাকারিয়া, কাজল ভাই এবং আজিজ ভাই, আপনাদের সবাইকে। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।